motor method, in this method, the engine operating conditions are more severe. More severe মানে কি? এই এমন কন্ডিশন মূলত আমি দেখাবো কন্ডিশন গুলো একটু ব্যতিক্রম আছে। মূলত এই কন্ডিশন নক বেশি। তো নক বেশি হওয়া মানে যেই ফুয়েলে নক বেশি হবে তার নাম্বারটা কম। যে ফুয়েলে নক কম হবে তার অক্টেন নাম্বারটা বেশি হবে। কারণ যেই ফুয়েলে নক কম হবে সেই ফুয়েলের নক রেটিং যখন তুমি মেজার করবা তখন তোমার নক যখন কম হবে তখন তোমার এই অংশটা বেশি থাকে, এই অংশটা কম। তুমি যে ব্লেন্ডটা তৈরি করবা পিআরএফ দিয়ে, ওই জন্য বেশি যখন নক হয় তার অক্টেন নাম্বার কমে যায়, এই পার্সেন্টেজ কমে যায়, এই পার্সেন্টেজটা বেড়ে যায়। কারণ এটা তোমার বাজে ফুয়েল ফর এসআই ইঞ্জিন, অর্থাৎ এটা দিলে নক বেশি হবে, এটা দিলে নক কম হবে। ঠিক আছে, তাহলে নক বেশি হলে তোমার স্বাভাবিক এইটার পার্সেন্টেজ কমবে আইসোঅক্টেন, এনঅক্টেনের পার্সেন্টেজ বাড়বে, অক্টেন নাম্বার কমে যাবে। কারণ অক্টেন নাম্বার হচ্ছে আইসোঅক্টেনের পার্সেন্টেজ x. The conditions are more likely to produce knock. তাহলে মোটর মেথডে এমন কন্ডিশন চুজ করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে যেই কন্ডিশনে নকটা বেশি হবে। নক বেশি হলে অটোমেটিক ভাবে অক্টেন নাম্বারটা কমে যাবে। এখানে কম্পারেটিভ স্টার্ট রিসার্চ মেথড এর জন্য যে কন্ডিশন, সেখানে ইনলেট টেম্পারেচার, এয়ার ইনলেট টেম্পারেচার হচ্ছে 52 ডিগ্রি সেন্টিগ্রেড, আর মোটর মেথডে এয়ার ইনলেট টেম্পারেচার 149 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 149 মানে তোমরা জানো এয়ার ইনলেট টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে নক টেন্ডেন্সি এসআই ইঞ্জিনে বাড়ে না কমে? বাড়ে। ওকে, ইনলেট প্রেসার অ্যাটমসফেরিক হিউমিডিটি এই রেঞ্জের মধ্যে, পয়েন্ট অ্যাবসলিউট হিউমিডিটি 0.0036 to 0.0072 kg vapor, water vapor per kg dry air. Coolant temperature 100 ডিগ্রিতে ফিক্স করা হয়েছে। আচ্ছা, ইঞ্জিন স্পিড এটা একটু মিলতেছে না, ইঞ্জিন স্পিড বেশি করা হয়েছে। ইঞ্জিন স্পিড রিসার্চ মেথডে 600 rpm, মোটর মেথডে 900 rpm। স্পার্ক অ্যাডভান্স রিসার্চ মেথডে 13, মোটর মেথডে আর অ্যাডভান্স করা হয়েছে। তোমরা জানো অ্যাডভান্স করলে নক বেড়ে যায়। এই মোটামুটি এই কন্ডিশন যদি মেনটেন করো, এই কন্ডিশনে নক এই কন্ডিশন থেকে বেশি হয়। ঠিক আছে, এই কন্ডিশনে বেশি নক হয় বলে এই কন্ডিশন ইউজ করে মোটর মেথডে যে অক্টেন নাম্বার পাওয়া যায় রিসার্চ থেকে কখনোই বেশি হয় না, হয় সমান হবে নাইলে কম। এয়ার ফুয়েল রেশিও অ্যাডজাস্টেড ফর ম্যাক্সিমাম। আমরা যে ইঞ্জিন দিয়া, অর্থাৎ এখানে এয়ার ফুয়েল রেশিও অ্যাডজাস্ট করতে হবে, ওইটা ম্যাক্সিমাম নক তৈরি করতে হবে। এয়ার ফুয়েল রেশিও নট ফিক্সড। তোমরা যে ইঞ্জিন দিয়া এই নকটা মেজার করবা সেই ইঞ্জিনটার নাম হচ্ছে সিএফআর ইঞ্জিন। এখন কোন নাম চেঞ্জ হচ্ছে, সিএফআর ফর কোঅপারেটিভ ফুয়েল রিসার্চ কমিটি, নাও কোঅর্ডিনেটিং রিসার্চ কাউন্সিল। এই একটা ইঞ্জিন, এটা আমাদের এখানে একটা ছিল বহু আগে, আমি যখন জয়েন করেছি তখন ছিল, জীবন ইউজ হয় নাই, পরে এটা ডিসেম্বল করে সরাই ফেলা হয়েছে। রাশিয়ান একটা রুম নিয়ে রাখছিল, পরে রুমটা ইলেকট্রিক্যাল দিচ্ছে। যাই হোক, হিউজ ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, 4 স্ট্রোক, ওভারহেড ভালভ ইঞ্জিন, ভালভগুলো উপরে, বোর 82.6 মিলিমিটার, স্ট্রোক 114.3 মিলিমিটার, কম্প্রেশন রেশিও 3 থেকে 30 অ্যাডজাস্ট করা যায়। এখানে সিলিন্ডার হেড উঠানামা করা যায়, পরে কম্প্রেশন রেশিও, ক্লিয়ারেন্স ভলিউম চেঞ্জ করা যায়, পরে কম্প্রেশন রেশিও চেঞ্জ করা যায়। এটা একটা কস্টলি ইনস্ট্রুমেন্ট। এই তাহলে এগুলি সব ঠিক আছে, কম্প্রেশন রেশিও তুমি চেঞ্জ করতে পারো, চেঞ্জ করে ম্যাক্সিমাম নক তোমার উদ্দেশ্য তৈরি করো। স্যার এই ইঞ্জিনের যে স্পেসিফিকেশন গুলো, বোর, ডায়ামিটার, এদের কি মানে ম্যাক্সিমাম নক দিবে সেই হিসাবে তৈরি করা? না না না, এইটা হচ্ছে তার ডাইমেনশন। নক এই যে কম্প্রেশন, মনে করো সিআই ইঞ্জিন এসআই ইঞ্জিন কম্প্রেশন রেশিও যত বাড়াবা নক বাড়বে, কম্প্রেশন রেশিও কেমনে বাড়াবা, তোমার ক্লিয়ারেন্স ভলিউম কম হবে, হেড উঠানো নামা হবে। এই ইঞ্জিন দিয়া ম্যাক্সিমাম নক, তোমার যখন নক, তুমি যখন নক মেজার করবা তুমি কি করবা, এটা তোমরা ওভারটে বইতে ভালো করে ডিটেইলস করো, আমি মুখে বলছি। তুমি একটা ফুয়েল বের করছো, এই ফুয়েলটা তুমি রিসার্চ মেথডে নক বের করো, তোমাকে বলা হলো আরওএন বের করে দাও, তুমি তখন কি করবা,
তুমি তখন এই ফুয়েলটা ঢুকাবা, ঢুকায়া এই যে মনে করো অ্যাডজাস্ট করে কম্প্রেশন রেশিও অ্যাডজাস্ট করে এই যে কম্প্রেশন রেশিও অ্যাডজাস্ট করে এয়ার ফ্লো রেশিও অ্যাডজাস্ট করে তুমি একটা নক তৈরি করবা। এই ফুয়েল দিয়া ম্যাক্সিমাম এত নক তৈরি, এটুকুকে বুঝবে। তুমি এই ইঞ্জিনের মধ্যে তোমার ফুয়েল ঢুকাবো, ঢুকানোর জন্য তোমার এই কন্ডিশন গুলো মেনটেন করতে হবে। কিন্তু এই তোমার ফুয়েল দিয়ে তুমি ম্যাক্সিমাম নক তৈরি করবে। কেমন তৈরি করবা? তুমি কম্প্রেশন রেশিও চেঞ্জ করবা, এয়ার ফ্লো রেশিও চেঞ্জ করে ম্যাক্সিমাম নক তৈরি করবে। করলে এই নকটাকে রিডিং দিবে, একটা রিডিং দিবে। নক মিটার বলে একটা কথা আছে, নাথিং বাট এ ভোল্ট মিটার। একটা নক মিটার একটা রিডিং দিল। এখন এই রিডিংটাকে তোমার রিপ্রোডিউস করতে হবে। কিভাবে করতে হবে? এই দুটো ব্লেন্ড দিয়া, এখন তুমি এই দুটো ব্লেন্ড মিক্স করে একদম একজাক্ট যাওয়া যাবে না, কম বেশি হবে, এভারেজ করলাম। তাহলে এই ব্লেন্ড দিয়া তুমি ওই নকে যাবা। এই যখন ওই নকে চলে গেলা, তখন এই যে ব্লেন্ডটা তৈরি করলা, কেমনে তৈরি করলা? কত এক্স কত ওয়াই বুঝা গেছে? জি স্যার। তাহলে তোমার এখন যদি বলেন না আর ওয়েন না এমওএন বের করো, তুমি তখন এমওএন এর কন্ডিশনে চলে যাবে। এমওএন এর কন্ডিশনে যাবে, তোমার অ্যাডভান্সটা বাড়াইতে হবে। কিন্তু স্যার আমি যে ইঞ্জিনটা ব্যবহার করব, এই ইঞ্জিনটা তো স্যার এখানে যে ইঞ্জিনটা ব্যবহার হয়েছে সেই কন্ডিশনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে না 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 না, সেটা তো থাকবেই না। তুমি তোমার ইঞ্জিন ইউজ করবে, কিন্তু একটা ফুয়েলের যখন প্রপার্টি বের করবা, তখন একটা পার্টিকুলার কন্ডিশনে তোমাকে বের করতে হবে। তুমি এক ইঞ্জিন এক জায়গা থেকে ফুয়েল বের করলা এক কন্ডিশনে, আরেকজন আরেক জায়গা থেকে, এটা তো হইলো না। যে কোনো মেথডের একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন প্রসিডিউর থাকে, তোমাকে মেনটেন করতে হবে। এই কন্ডিশন একটা কন্ডিশন হচ্ছে সিএফআর ইঞ্জিন, যে কোনো ইঞ্জিনে করলে হবে। এই কন্ডিশন গুলো তোমাকে মেনটেন করিয়া তখন তোমাকে অকটেন রেটিং বের করতে হবে। দিস ইজ অকটেন। জি স্যার। এখন তুমি জানলা তো 89, বুঝা গেছে? নাম্বার 94 ওটা বেটার, কিন্তু বুঝতে হবে এই 89 এবং 94 একই কন্ডিশন, অর্থাৎ এই যে কন্ডিশন গুলো আছে এসটিএম, এই কন্ডিশনে এটা তো বের করা হয়েছে না। এক একজন এক এক রকম করে বের করলে তো হবে না, একটা পার্টিকুলার কন্ডিশন। তারপর যদি মোটর নাম অক্টেন নাম বের করতে হয়, কন্ডিশন করে বের করবো। যদি দুটো একই হয় খুব ভালো, লেস সেন্সিটিভ। আর যদি দুটো খুব পার্থক্য হয়, অর্থাৎ মোটর অক্টেন নাম অনেক কমে যায়, তাহলে ফুয়েলটা মোর সেন্সিটিভ। নক মিটার auto ignition is picked by the transducer. এসআই ইঞ্জিনের তুমি যখন স্পার্ক করলা, তুমি এই স্পার্ক টাইমিংটা জানতে পারো, এটা সম্ভব। কারণ মনে করো দিস ইজ দা স্পার্ক টাইমিং। স্পার্ক হওয়ার পর আগুন জ্বললো, কম্বাসন শুরু হইলো, প্রেসার বাড়ছে। রেট অফ প্রেসার চেঞ্জ বা ট্রানজিশন আছে। তাহলে পরে আসছে, এখানে এটা হচ্ছে প্রেসার ভার্সেস টাইম, এটা হচ্ছে টপ সেন্টার। তাহলে আমার টপ সেন্টারের আগে আমরা যারা স্পার্ক অ্যাডভান্স থাকে, আমি স্পার্ক, তোমরা স্পার্ক করা দিলা, প্রেসার বাড়তেছে, বাড়ার পরে হঠাৎ করে প্রেসারটা সাডেন রাইজের পরে তোমার প্রেসার ফ্লাকচুয়েশন, তার মানে অলরেডি এইখানে এসে অটো ইগনিশন হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি প্রেসার ট্রানজিস্টর ফিক্স করো ইঞ্জিনের ভিতর তুমি প্রেসার রিডিংটা দিতেই পারো একেবারে মিলি সেকেন্ডে, মনে করো 10,000 1000 রিডিং তুমি নিবে, সেরকম ট্রানজিস্টর লাগবে। The output is filtered and the cycle signal integrated so that a constant value can be shown on a voltmeter. The voltmeter is arbitrarily graduated from 0 to 100 units of knock and therefore called the knock.
তুমি প্রেসার রিডিং নিলা, এই প্রেসার রিডিং থেকে দুইটা রিডিং এর মধ্যে পার্থক্য থেকে তুমি প্রেসার চেঞ্জ, রেট অফ প্রেসার চেঞ্জ ডিপি বাই ডিটি নিতে পারো। মনে করো 0.0001 মিলিসেকেন্ড একটা রিডিং, আবার 0.0002 মিলিসেকেন্ড একটা রিডিং, এই দুইটা রিডিং থেকে ডিপি বাই ডিটি বের করলে সব কম্পিউটার করে দিল, করে আবার এটা প্লট করলাম। দিস ইজ ডিপি বাই ডিটি ভার্সেস টাইম। প্রেসার ফ্লাকচুয়েশন দেখো, রেট অফ প্রেসার চেঞ্জ দেখো, বাড়ে কমে স্বাভাবিকভাবে নেগেটিভ হবে। এখানে হচ্ছে এটা হচ্ছে প্রেসার, প্রেসার এরকম করছে, এটা হচ্ছে প্রেসার চেঞ্জ, মানে একটা প্রেসার বাড়তেছে কমতেছে, রেট অফ প্রেসার চেঞ্জ। এখন এই রিডিংটাকে তুমি এভারেজ করবা। তোমার ইঞ্জিনে একটা সাইকেল আছে, এই সাইকেলে তুমি যদি এই রিডিং নাও, এই রিডিং তুমি মেজার করতে পারবে, তোমার ভোল্ট মিটার খালি এরকম করে কাঁপবে, তুমি কখনোই কোনো কিছু ফিক্স পাবা না। তোমার আগে যেটা করতে হবে, একটা সাইকেলে এই কম্বাসন শুরু হয়ে হয়ে শেষ হয়ে গেল, তুমি এটাকে এভারেজ করো। এভারেজ মানে ডিপি বাই ডিটি কে এভারেজ করো। এভারেজ করলে পরে একটা রিডিং পাবে, এই রিডিংটাই ভোল্ট মিটারে শো করবে, এটাকে আমরা বলছি নক মিটার। এইভাবে সে যদি বারে বারে একই ধরনের নক হয়, অর্থাৎ একই ধরনের প্রেসার ফ্লাকচুয়েশন হয়, একই রকম মোরলেস ডিপি বাই ডিটি হয়, তাহলে এভারেজ ভ্যালুটা মোরলেস সেম থাকবে। কিন্তু তুমি যদি ডিপি বাই ডিটি পি বাই টি নাও, তাহলে এটা কাঁপবে, এটা তো অনেক কাঁপবে, এটাও কাঁপবে। ওই জন্য ডিপি বাই ডিটি নিয়ে একটা সাইকেলে এভারেজ করে একটা ডাটা, এভাবে প্রতিটা সাইকেল একটা ডাটা। এখন নক যদি সেম হয়, ডাটাটা ফিক্সড, তাহলে তোমার নক মিটার যেটা, নক মিটারে 0 থেকে 100 মনে করো কোন এক জায়গায় ফিক্স হলো, তাহলে আমরা করি কি, সেটা ম্যাক্সিমাম একটা জায়গায় নিয়ে ফিক্স করে দিই। ম্যাক্সিমাম যেটা হয় আর কি, তোমার টেস্ট করে ম্যাক্সিমাম একটা জায়গায় ফিক্স হলো। এই ফিক্সটাকে আবার, কারণ এই নক মিটার যে রিডিং দিবে, মনে করে এখানে 60 দিল, এইটাতে তো কিছু হবে না। নক রেটিং অফ দ্য নাম্বার কামস ফ্রম মিক্সচার। এই নক আবার মনে করো নক রেটিং এ 100 থেকে 0 থেকে 100 এর মধ্যে আমি 55তে ফিক্স করলো। এখন এই 55 টেস্ট করে যদি ফিক্স হলো, এখন এই 55তে আবার আনতে হবে ব্লেন্ড দিয়া, বিভিন্ন ব্লেন্ড কম বেশি করে 5% করে চেঞ্জ করে করে করে, যখন দেখবো কম বেশি, ওইটা এভারেজ থেকে তুমি পেয়ে গেলে এই ব্লেন্ডে ওই নক হয়, ওই ব্লেন্ড থেকে নক আপনি নাও পেয়ে। বুঝা গেছে? স্যার এভারেজটা বুঝে যায়নি, এভারেজ যেটা বলে। আচ্ছা, মনে করো তুমি 40 নরমাল হেডটেন দিলা, 40 ভাগ 60 ভাগ আইসোকটেন দিলা, এতে দেখা গেল যে নকটা একটু বেশি। ওকে, তাহলে আমি 40 থেকে বাড়ায়া 45 করলাম, আইসোকটেনকে না 40 থেকে বাড়ায়া 35 করলাম, আইসোকটেনকে 65 করলাম, তাহলে নকটা টেস্ট ফুয়েলের নক থেকে একটু কমে গেল। একবার বেশি একবার কম, এক্স্যাক্টলি তো পাওয়া যাবে না। তোমরা যখন আইটারেশন করো, তোমরা কি কখনো যাইতে পারো না, একদম কি ধরে নিতে হবে কত অ্যাকুরেসি। তাহলে এখানে 5 প্লাস মাইনাস। স্যার এই হিসাবটা তো পেট্রোলের জন্য করা যাবে না স্যার? পেট্রোলের জন্য করা যাবে না, কেন যাবে না? মানে যাবে কিনা বলতেছি স্যার। হ্যাঁ, যাবে যাবে যাবে। তুমি করবা কি, তুমি যদি মনে করো তুমি একটা দোকান থেকে পেট্রোল নিলা, তুমি বলবে এটা আইসোকটেন, তুমি এটা অক্টেন নাম্বার জানতে চাও, তুমি কি করবে, তুমি সেফারে ইঞ্জিনের মধ্যে এই তোমার পেট্রোল ঢুকাই দেবে, রান করবা ওই কোন কন্ডিশনে, যে কোনো কন্ডিশন রান করবা, রান করার পর তুমি একটা অক্টেন নক মিটার রিডিং পাই, এই রিডিংটা মনে রাখো ফিক্স। এখন এই রিডিং তোমার তৈরি করতে হবে ওই ব্লেন্ড দিয়ে। এবার পেট্রোল সরাই দাও, এখন তুমি ব্লেন্ড তৈরি করো, নরমাল হেডটেন আইসোক, এই ব্লেন্ড তৈরি কইরা ওই রিডিং এ যেতে হবে। যখন ওই রিডিং যাবা, তুমি তখন দেখো তোমার ব্লেন্ডে কি আছে। যদি দেখো ব্লেন্ডে 85% আইসোকটেন, 15% নরমাল হেডটেন, তাহলে তোমার টেস্ট ওই যে পেট্রোলটা তুমি আনছো ওর অক্টেন নাম্বার হয়ে গেল 85। বুঝা গেছে? যেহেতু এক্সাক্ট যাওয়া যাবে না, এক্সাক্ট যাইতে গেলে হয়তো
5% না, হয়তো 1% করে চেঞ্জ করতে হবে, তাতে হয়তো হচ্ছে না। এত তো সময় নেই, ওই জন্য একটা কম বেশি একটা লিমিট আছে, এত ইনক্রিমেন্ট চেঞ্জ করলে কম বেশি অ্যাভারেজ থেকে আসবে। octane number comes from the mixture percentage, কত পার্সেন্ট আইসোকটেন আছে, ভলিউম পার্সেন্টেজ। বুঝা গেল? স্যার গ্রাফে যে এভারেজ করব ওখানে যে স্যার ভোল্টমিটারটা গ্রাফে ইউ উইল নট ডু এভারেজ, কম্পিউটার সফটওয়্যার উইল ডু দ্যাট। সেক্ষেত্রে স্যার ওই ওখানে ম্যাক্সিমাম ভ্যালুটা পাইতে সমস্যা হবে না এভারেজ করতে? তুমি বিভিন্ন কন্ডিশন দিয়া যেটা ম্যাক্সিমাম পাইবা সেটাই তো। তুমি যদি দেখো যে নট মিটার রিডিং 60 এর উপর উঠতেছে না, 60 ফিক্সড। সমস্যা কি? তুমি যেটা নকের, যেটা ম্যাক্সিমাম নক হবে, যত নক বেশি হবে নক মিটার রিডিংটা তত বেশি হবে না। তুমি দেখলা যে 60 উপর উঠতেছে না, তুমি ফিক্স ইট দেয়া, এখন এই 60 তৈরি করো ব্লেন্ড দিয়া। বুঝে গেছে? জি স্যার। আগে তোমার টেস্ট ওকে, তুমি এসটিএম এর দুইটা মেথডে যে কোনো একটা মেথডে তুমি ওকে দিয়ে নক তৈরি করো, কম্প্রেশন চেঞ্জ করে এয়ার প্রেসার চেঞ্জ করে ম্যাক্সিমাম নক যেটা হবে তুমি ফিক্স। কিও ফিক্স করলা, ভোল্টমিটার রিডিং পাই, একটা ডাটা পাই 56টা এসে ফিক্স হয়ে গেছে। এখন এই 56 তোমার তৈরি করতে হবে ওই ব্লেন্ড দিয়ে। বুঝে গেছে? তোমরা ওভারটে বইতে আর একটু এগুলো ছোট ছোট আছে, একটু ডিটেইলস বলা আছে, ভালো করে পড়ো। ফুয়েল সেন্সিটিভিটি, the octane rating of a gasoline may have different values for different tests. A fuel is sensitive if it has widely varied octane ratings under different test conditions and measurements. তুমি যে টেস্ট কন্ডিশন চেঞ্জ করে দাও, তুমি ইঞ্জিন চেঞ্জ করো, ইঞ্জিন চেঞ্জ করার মানে ডাইমেনশন চেঞ্জ হবে, ডাইমেনশনের মধ্যে অনেক ফ্যাক্টর আছে, সাইজ আছে, তাই না, ট্রাভেল লেংথ আছে। সুতরাং এই দুইটা মেথড দিয়া দেখা, দেখে যদি দেখো যে হ্যাঁ দুইটা পার্থক্য, নাম্বার পার্থক্য অনেক বেশি, তাহলে ফুয়েলটা খুব সেন্সিটিভ। আর যদি পার্থক্য না হয়, লেস সেন্সিটিভ। আচ্ছা, অ্যান্টিনক এজেন্টস আমরা একটু আগে বলে রাখছিলাম, টিএল। অ্যান্টিনক এজেন্টস হচ্ছে এই এজেন্টগুলো দিয়ে নক সাপ্রেস করা যায়। যদি তুমি ফুয়েলে একটা অক্টেন নাম্বার যা পাইতেছো এটা দাও, তার আমার তো তুমি দেখছো টেট্রাল লেড দিয়ে অক্টেন বাড়ানো মানে নক কমানো। তাহলে দিস আর দ্য এজেন্টস, জাস্ট জেনে রাখবা এগুলি আমাদের ইউজ করার, আমাদের ফুয়েলে কনভেনশনাল ফুয়েলে এগুলি ইউজ করার সুযোগ। যেটা ইথাইলেট টিএল, যেটা মিথাইলেট টিএমএল, মিথাইল সাইক্লোপেন্টাডাইনিল ম্যাঙ্গানিজ ট্রাইকার্বনিল এমএমটি। এর মধ্যে টিএল যেহেতু সস্তা, একসময় ইউজ। এই যে এটার মধ্যে লেড আছে, এই লেডটাই তোমার পরিবেশ চলে আসে, যেটা ব্রেনের ক্ষতি হয় বা বেশ ক্ষতি হয়। যাক আমরা এখন এগুলো ইউজ করি না, আমরা এখন ভালো পেট্রোল ইউজ করতেছি, অক্টেন ওসিল দিয়ে। আচ্ছা, তাহলে এসআই ইঞ্জিনের কম্বাসন, নক অক্টেন রেটিং বললাম। এখানে কারো প্রশ্ন আছে? স্যার যদি কোনো ফুয়েল হয় এমন টেস্টিং কন্ডিশন যে তার নক প্রায় জিরোর কাছাকাছি, হ্যাঁ, তখন স্যার তখন জিনিসটা নক যদি জিরোর কাছাকাছি হয় তাহলে তো অক্টেন নাম্বার 100 হয়ে যাবে, 100 বেশি দিতে হবে। যদি যে একদম 100 হয়ে যাবে। হ্যাঁ 100 বেশি তো আছে, নিচে 100 না গ্যাস। জি স্যার, মানে আমার টেস্ট কন্ডিশনটা আছে, টেস্ট কন্ডিশন টেস্ট করার পরে আমার দেখতেছি আমার নক প্রায় জিরোর কাছে, মানে এভারেজ যে ভ্যালুটা, মানে আমার মানে কোন নক মিটার যেটা শো করতেছে জিরো, নক মিটারে জিরো শো করতেছে বা জিরোর কাছাকাছি, তাহলে তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ নক। না না না, নক মিটারে কখনো জিরো শো করবে, অলওয়েজ देयर ইজ সাম প্রেসার। এই যে এখানে প্রেসার আছে না, প্রেসার তো আছে তাই না, এখন ডিপি বাই ডিটি একটু হলে চেঞ্জ হবে। এই যে প্রেসার বাড়তেছে, এখানে ডিপি বাই ডিটি আছে তো, এগুলিতে বেশি হবে। তুমি এখানে দেখতেছো প্লাস মাইনাস, এটা তো কনস্ট্যান্ট প্রেসার লাইন না,
Of course, there is some dp by dt. কখনো জিরো হবে না। না স্যার ফুয়েলের নক হবে না, এটা কি ইম্পসিবল, মানে সম্ভব না এরকম কিছু, মানে আমি ফুয়েল ডেভেলপ করছি যেহেতু কোনো নক হবে। তুমি বলতেছো ফুয়েলের নক হবে না, একটু হইলেও অটো ইগনিশন হয় জি স্যার। আইডিয়ালি। হ্যাঁ, আইডিয়ালি যদি কোনো ফুয়েলের ইগনিশন দিলে ইনফাইনাইট হয় তার নক হবে, একটু হলেও হয়। হ্যাঁ, কোনো এটা তো ফুয়েল শুধু না, এটা তো অপারেটিং কন্ডিশনের উপর ভেরি করে। তুমি এমন একটা অপারেটিং কন্ডিশন ফিক্স করলা, নক হবে না, হতে পারে। কিন্তু এটা তো নকের কথা, এটা হচ্ছে একটা নাম্বারের কথা। ইউ গেট সাম একটা নাম্বার। জিরো বলে তো কিছু, তোমার এখানে যে নক না হয়, তখন নক না হলে যে রিডিংটা যখন তুমি দেখবা, সেটা দেখবে এই যেরকম, এই যেরকম, তাই না? এই যেরকম দেখবে। তাহলে এখানে তো প্রেসার চেঞ্জ আসে না? প্রতিটা মুহূর্তে প্রেসার চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্ট নাকি? কনস্ট্যান্ট। এই প্রেসার ভার্সেস টাইম। তখন এই যে গ্রাফটা দেখতেছো ডিপি বাই ডিটি, এই যে এইটা এরকম হবে। ডিপি বাই ডিটি এই যে এরকম বাড়তেছে, আবার ডিপি বাই ডিটি এরকম কমবে, এরকম হবে। ডিপি বাই ডিটি উইল বি দেয়ার, জিরো তো হবে। কিন্তু ডিপি বাই ডিটি একটা অ্যাভারেজ তুমি পাবা, ওই ডিপি বাই ডিটি তুমি মিক্সচার দিয়ে আবার তৈরি করবে, উইল গেট সাম একটা নাম্বার। জি স্যার, বুঝতে পারছি। মানে ডিপি বাই ডিটি থাকবে। অক্টেন ওই নক মিটার তো কোনো মিটার নেই, এটা একটা জাস্ট মানে আরবিটারি একটা ডাটা। মনে করো, কারণ আমি তো রিড করতেছি প্রেসারটাকে, আমার কিন্তু প্রেসার। নক তো অন্যদিন, নক একটা সাউন্ড, কিন্তু সাউন্ড কামস ফ্রম প্রেসার। আমরা নিচ্ছি প্রেসার চেঞ্জ, প্রেসার চেঞ্জটাকে অ্যাভারেজ করতেছি, রেট অফ প্রেসার চেঞ্জ অ্যাভারেজ করে একটা ডাটা আনছি। আনলে পরে এই ডাটাটা তখন এটা দেখানো উচিত ছিল এই টাইম ভার্সেস যেটা স্ট্রেট স্ট্রেট, মানে প্রতিটা সাইকেল একবার একটা সাইকেল দুইটা রেগুলেশন করে, একটা সাইকেল একটা করে কম্বাসন, একটা করে স্পার্ক, একটা করে নক। তাহলে এই নক যদি বারে বারে সেম হয়, তাহলে এ সেম হবে, বারে বারে একটু কম বেশি হতে পারে, কিন্তু এরকম তো হবে। সুতরাং ভোল্টমিটার ওরকম এরকম একটা ডাটা ফিক্সড হয়ে থাকে। এখন এই ডাটাটা আমরা তৈরি করব কি দিয়ে? ব্লেন্ড দিয়ে। এখন ব্লেন্ড দিয়ে আমরা দেখবো যে তুমি বলছো নক হয় না, তাহলে আমরা দেখবো যে নক যদি নাই হয়, তাহলে আমরা আইসোঅক্টেন পুরা দিব। আইসোঅক্টেন পুরা দেওয়া যদি না পায়, আরো কিছু দেবো, ওখানে অনেক বেশি হবে। অবশ্যই যত নক কম তত অক্টেন নাম্বার বেশি। আমরা বলে দিচ্ছি, আমরা কিছু না কিছু নক তৈরি করি, ম্যাক্সিমাম নক তৈরি করেই অক্টেন নাম্বার তৈরি করা, একদম যদি অক্টেন না হয়। ঠিক আছে, আমরা এমন কোন যদি ফুয়েল নেই, কোনো কন্ডিশনে নক হয় না, ইম্পসিবল, তাই না? আমরা দরকার হলে কম্প্রেশন এসে আরো বাড়াবো, কম্প্রেশন অ্যাডজাস্ট করা যাবে। নক তৈরি আমাদের করতেই হবে। নক যদি নাই হয়, তাহলে ফুয়েলের আবার অক্টেনের দরকার নেই, ইনফাইনাইট অক্টেন। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমাদের এসআই ইঞ্জিন গেল। আরো প্রশ্ন আছে কারো? এবার আমরা সিআই ইঞ্জিন। এসআই ইঞ্জিনের মনে করো পেট্রোলের অটো ইগনিশন টেম্পারেচার অ্যারাউন্ড 260 ডিগ্রি সেন্টিগ্রেড, সেলফ ইগনিশন টেম্পারেচার 260 প্লাস মাইনাস 50, এটা লেখা হয়নি। সিআই ইঞ্জিনে কি হয়? fuel is injected at high velocity by the fuel injection system into the engine cylinder toward the end of শোনা যাচ্ছে? The fuel আচ্ছা কি বললাম? Fuel is injected at high velocity by the fuel injection system into the engine cylinder to the end of the combustion system. এটা তোমরা জানো। প্রথমে সাকশন,
আমরা কিন্তু সি ইঞ্জিনে চলে আসছে না, প্রথমে সাকশন তারপর কম্প্রেশন, কম্প্রেশনের শেষে স্প্রে করা। আফটার ইনজেকশন fuel atomizes into small drops and penetrates into the combustion chamber. স্প্রেটা এমন ভাবে করা হবে হাই ভেলোসিটি, অর্থাৎ তুমি হাই প্রেসার তৈরি করবা ফুয়েল পাম্প দিয়া, তারপরে একটা নোজেল দিয়া স্প্রে করবা। কেন স্প্রে করবা? হাই ভেলোসিটি তৈরি করার জন্য। যত ভেলোসিটি হাই হবে পার্টিকেল তত ছোট হবে এবং ভিতরে ঢুকবে, ভেলোসিটি না হলে তো ভিতরে ঢুকবে, বেশি ভিতরে ঢুকলে আবার সমস্যা, ওয়াল লাগে সমস্যা। The fuel vaporizes and mixes with the high temperature, high pressure cylinder air. Fuel vaporizes কারণ তুমি এয়ারটাকে কম্প্রেস করছো, কম্প্রেস করে এয়ার টেম্পারেচার 600-700 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে গেছো। এসআই ইঞ্জিনের কম্প্রেশনের পর টেম্পারেচার মনে করে अराउंड 300 ডিগ্রি সেন্টিগ্রেড। সিআই ইঞ্জিনের কম্প্রেশনের পর টেম্পারেচার 600-700 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ আমার এখানে ফুয়েলটাকে অটোইগনিট করতে হবে, ফুয়েলটাকে গরম করতে হবে। আচ্ছা, the fuel vaporization mixes high temperature, high pressure cylinder air. Since the air temperature is above the fuel ignition point, around 200 degree centigrade, 210 degree centigrade হচ্ছে ডিজেলের সেলফ ইগনিশন টেম্পারেচার। এয়ারকে কম্প্রেস করে 100-600-700 ডিগ্রি সেন্টিগ্রেড। Spontaneous ignition of portions of the already mixed fuel and air occurs after a delay period 1-2 milliseconds. তাহলে তোমরা ফুয়েলকে স্প্রে করলাম, স্প্রে হওয়ার পরে ফুয়েলের পার্টিকেল গুলা গরম হবে, ভেপোরাইজ হবে, ভেপোরাইজ হওয়ার পরে এয়ারের সঙ্গে মিক্স হবে। ঠিক আছে, তাহলে ফুয়েল গরম হইতে হবে। ফুয়েলের টেম্পারেচার তো 210 না, ফুয়েল তুমি স্প্রে করছো, ইনজেক্টরের টেম্পারেচার একটু বেশি থাকে কিন্তু 210 না। তাহলে ফুয়েলকে তুমি মনে করো 50 ডিগ্রি সেন্টিগ্রেডের ফুয়েলকে তুমি 600 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে স্প্রে করলে, তাহলে এই ফুয়েলটা 210 এ যাইতে হবে, এয়ারের সঙ্গে মিক্স হইতে হবে, ভেপোরাইজ হয়ে তারপরে সে করবে কি, ওই একটা ডিলে পিরিয়ড আছে, ওই আগে বলছে ওরকম ডিলে পিরিয়ড পার হবে, তারপর আগুন ধরে যাবে। আগুন আবার ধরবে কোনটা, যে অংশটা এই স্টেজ গুলা পার হবে, সবাই আবার হবে। বুঝে গেছে? The cylinder pressure increases as combustion of the portion of the charge shortens the delay before ignition for the fuel and air which has mixed to within combustible limits, which then burns rapidly. Injection continues until the desired amount of fuel has entered the cylinder. Atomization, vaporization, fuel air mixing, mixing with air, and combustion continue until essentially all the fuel has passed through each process. তাহলে ফুয়েল স্প্রে করবা, স্প্রে করার পরে ফুয়েল অ্যাটমাইজেশন হবে, ফুয়েল ভেপোরাইজেশন হবে, ফুয়েল এয়ারের সঙ্গে মিক্স হবে, ফুয়েল গরম হবে, তারপর ফুয়েল অটোইগনাইট করবে। এই সবগুলো স্টেজ পার হইলে পরে কম্বাসন শেষ হবে। সিআই ইঞ্জিনের কম্বাসন প্রসেসটা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা খুব আইডিয়াল একটা, ভিডিওটা পরে দেখাবো। এখানে একটা ভিডিও আছে, আমি এটা এইখানে এটা কিন্তু একটা আইডিয়াল ফুয়েলের জেট। নরমালি অনেক টার্বুলেন্স থাকে, এটা তোমার নোজেল এখান থেকে ফুয়েলটা আস্তে আস্তে সোজা বেরিয়ে আসছে, বাস্তবে এরকম হবে, ভেঙে টেঙে যাবে, বেকার হয়ে যাবে।
কিন্তু আইডিয়ালি একটা দেখা যাচ্ছে। তাহলে এই যে ফুয়েলটা স্প্রে হইলো, এটা হচ্ছে কম্বাসন চেম্বার। এই কম্বাসন চেম্বারে কি আছে? এই কম্বাসন চেম্বারে এয়ার আছে। তুমি ফুয়েলটা স্প্রে করলা কম্বাসন চেম্বারে। কোথায় স্প্রে করলা? কম্বাসন চেম্বার, এটা চেম্বার। এই চেম্বারে এয়ার আছে। এখানে যদি তুমি স্প্রে করলা, সে এয়ারের মধ্যে পড়লো, এয়ারে বাধা পাইলো। বাধা পাইলে সে করলো কি, আস্তে আস্তে এই যে এখানে এই লাইনটা সেন্ট্রাল লাইন, এখানে তোমার এই যে এরিয়াটা দেখতেছো, এই যে এরিয়া দেখতেছো, এখানে আসলে কনসেন্ট্রেশন কত, ঠিক আছে? মনে করো এইটা হচ্ছে কোর, এই কোরের মধ্যে কনসেন্ট্রেশনটা বেশি, এবং এটা একটা ভেলোসিটি প্রোফাইল। তুমি দেখো এইখানে, অর্থাৎ এখানে স্প্রে হইলো, এত দূরে আইসা তুমি যদি দেখো এইখানে ফুয়েলের ভেলোসিটি হচ্ছে এইটা, এইখানে এইটা, এবার আস্তে আস্তে কম। যেখানে কম সে ফুয়েল তো আর এয়ার সঙ্গে মিক্স হবে। তাহলে আমার কোরের যে ফুয়েলটা, এই ফুয়েলের মধ্যে আসলে বোঝানো হচ্ছে এয়ার কম, ফুয়েল পার্টিকেল বেশি। এইখানে এয়ার বেশি, ফুয়েল পার্টিকেল কম, আর এখানে মনে করো কোনো ফুয়েলই নেই। তাহলে আমি যদি এইটাকে এক স্প্রে চিন্তা করি কম্বাসন চেম্বারের মধ্যে, এটা কম্বাসন চেম্বার, তাহলে কোন জায়গার ফুয়েলটা আগে, কোন জায়গা, কোন অংশটা আগে বার্ন করবে? স্যার সাইডে করবে না? সাইডে আগে করবে, বুঝতে পারছো? কারণ এ এয়ার এর সঙ্গে মিক্সড হয়েছে, এর যেহেতু বেশি ভেলোসিটি, এর মোমেন্টাম বেশি, এর পাওয়ার বেশি, এই এয়ারকে, এয়ার ওকে অত ভাঙতে পারছে। কিন্তু বাইরের গুলার পার্টিকেলের সাইজ ছোট, মোমেন্টাম কম, এর মধ্যে এয়ার ঢুকে যাচ্ছে। বাইরে যে এনভেলপ, এটা অ্যাকচুয়ালি আগে রেডি হয়ে যায় ফর ইগনিশন, এটা পরে। সুতরাং তোমার এটাকে মাথায় রাখতে হবে, এটাকে তোমার ভাঙতে হবে। ইউ হ্যাভ টু। সুতরাং সিআই ইঞ্জিনে ওই জন্য টার্বুলেন্সটা খুব ইম্পর্টেন্ট। এসআই ইঞ্জিনের টার্বুলেন্সটা শুধুমাত্র, এসআই ইঞ্জিনের টার্বুলেন্স দিয়ে কি হয়? এটা ফ্লেম প্রপাগেশন। ফ্লেম প্রপাগেশন, রাইট। এসআই ইঞ্জিনের টার্বুলেন্স দিয়ে আমরা বুঝি ফ্লেমটা কত আগে যাবে, কত স্পিডে যাবে। হ্যাঁ, ওটাও দরকার, যেহেতু স্পিড কম হইলে নক বেশি হবে। কিন্তু এখানে টার্বুলেন্স যদি ঠিক মতো না করো, কম্বাসনই হবে না, কারণ এয়ার ফুয়েল মিক্স হবে না। এয়ার যদি, তুমি যদি এমন একটা এয়ারের মধ্যে ফুয়েল দাও যে এয়ারটা একদম স্টিল কন্ডিশন আছে, সহজে ওইটা মিক্সিং হবে না। সুতরাং আমাদের কম্বাসন আগে অ্যাটমাইজেশন, ভেপোরাইজেশন, মিক্স উইথ এয়ার, মিক্স উইথ এয়ার, রেজ ইন টেম্পারেচার, চারটা অংশ। অ্যাটমাইজেশন, ভেপোরাইজেশন, মিক্স উইথ এয়ার, রেজ ইন টেম্পারেচার। অ্যাটমাইজেশন না হইলে ভেপোরাইজেশন সময় লাগে। ভেপোরাইজেশন যদি ঠিকমতো না হয়, মিক্স ঠিকমতো হবে না। মিক্স ঠিকমতো না হলে টেম্পারেচার রাইজ হবে। সুতরাং এক একটার সঙ্গে একটা লিঙ্ক, খুব কমপ্লিকেটেড। সুতরাং ভালো মতো অ্যাটমাইজ করতে হবে। ভেপোরাইজেশন, ভেপোরাইজেশন মানে কি? তার ইনিশিয়াল বয়েলিং, ভেপোরাইজ হয় কে? যে সহজে বয়েল হয়, তাই না? সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা এটাও জানো যে ডিজেল, পেট্রোল, যেহেতু একটা টেম্পারেচারে ভেপর হয়ে যায়, এটা একটা বয়েলিং রেঞ্জ আছে। সুতরাং বয়েলিং রেঞ্জ ডিজেলের পিছনে, পেট্রোল মনে করো 30 থেকে 180, ডিজেল 180 থেকে 360। তাহলে এই 180টা খুব ইম্পর্টেন্ট, শুরুর অংশটা। সুতরাং আমরা যদি শুরুর একটা অংশ, ভালো অংশ এভাপোরেট করে দিতে পারি, ভেপোরাইজ করে দিতে পারি, তাহলে সে তাড়াতাড়ি মিক্স হয়ে আগুন ধরে যাবে। বাকিগুলো তখন তো আগুন ইজ দেয়ার, বাকিগুলো তাতে গরম হয়ে। তো যদি শুরুর ইনিশিয়াল পোরশন, ইনিশিয়াল বয়েলিংটা যদি না হয়, ওই জন্য ডিজেলে ইনিশিয়াল বয়েলিং পয়েন্ট আইবিপি খুব ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট, কত পার্সেন্ট স্যার টার্বুলেন্স না থাকলে কি অটো ইগনাইট মানে অনেক দেরি করবে? দেরি হবে। কারণ এই যে এখানে আমরা আসবো, এখানে ইগনিশন ডিলে দুটো ভাগ, একটা ফিজিক্যাল ডিলে, একটা কেমিক্যাল ডিলে। কেমিক্যাল ডিলে ওই এসআই ইঞ্জিনের ডিলেটাই, আর ফিজিক্যাল ডিলে কি? অ্যাটমাইজেশন, ভেপোরাইজেশন, মিক্স উইথ এয়ার, রেজ ইন টেম্পারেচার, এই চারটা অংশ মিলে
ফিজিক্যাল ডিলে, যে কোনো একটা বেশি হইলেই ফিজিক্যাল ডিলে বেড়ে যাবে। ফিজিক্যাল ডিলে বাড়া মানে কি? ফিজিক্যাল ডিলে বাড়া মানে হচ্ছে আফটার ডিলে পিরিয়ড, এটা হচ্ছে টোটাল ডিলে পিরিয়ড। ফিজিক্যাল ডিলে পিরিয়ড মানে এই সময়টা বেড়ে যাওয়া 1-2 মিলি সেকেন্ড মনে করো। এটা যদি মনে করো 4 মিলি সেকেন্ড হয়ে যায় তাহলে অনেক ফুয়েল ঢুকে যাবে। সুতরাং যদি এমন ফুয়েল তুমি ইউজ করো যে ইনজেক্ট করলা, ইনজেকশন শেষ, সব ফুয়েল ঢুকে গেছে, তারপরে আগুন ধরছে, ওর্স ফুয়েল, খুব বাজে ফুয়েল। মনে রাখতে হবে ইনজেকশন করবা, শুরু হবে, আগুন ধরবে, তারপর ইনজেকশন শেষ হবে, মনে রাখবে, তারপর আগুন শেষ হবে। বুঝা গেছে? ইনজেকশন স্টার্ট, ইগনিশন স্টার্ট, ইনজেকশন এন্ডস, ইগনিশন এন্ডস। এখন যদি এমন হয় এই ইনজেকশন স্টার্টস, ইনজেকশন এন্ডস, ইগনিশন স্টার্টস, ইগনিশন এন্ডস, যদি এরকম হয় বাজে অবস্থা। বুঝা গেছে? জি স্যার। তাহলে এই হলো অবস্থা। তাহলে জেটকে তোমার ডিসইন্টিগ্রেট করতে হবে। কোর অফ ফুয়েল, স্প্রে এনভেলপ অফ এয়ার এন্ড ফুয়েল বডি, এইটা হচ্ছে আমাদের মেইন দরকার। আমার এনভেলপে আগুনটা আগে ধরবে, কারণ মাঝখানে তোমরা যদি একটু স্প্রে করো দেখবা যে স্প্রেটা কেমন হচ্ছে। যে কোনো একটা স্প্রে কিনে দেখো, আশেপাশে গুলা মিহি হচ্ছে বা মাঝখানে গুলা সামনে যাচ্ছে, স্বাভাবিক। মাঝখানেরটা, কারণ তুমি যে হোল দিয়ে করবা, এই হোলের এই ফুলের দিকে বেরোবে, এরও তো একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সটা সেন্টার দিয়ে যে বেরোবে তার রেজিস্ট্যান্স সবচেয়ে কম, আর যে ওয়াল দিয়ে বেরোবে ওয়ালের সঙ্গে যে লাগানো তার তো জিরো ভেলোসিটি, ওই যে ফ্রিকশন ভিসকোসিটি। সুতরাং স্বাভাবিকভাবেই এই ফুয়েল পার্টিকেল এই ওয়াল থেকে যেটা যত দূরে সেন্টারে যেটা, সেটাই সবচেয়ে বেশি মোমেন্টাম নেবে। সুতরাং ওর শক্তি খুব বেশি, ও এয়ারকে অত সহজ ঢুকতে দেবে না, এয়ারের ভিতরে ও ঢুকে যাবে, আর এইখানে এয়ার ওর মধ্যে ঢুকে যাবে। সুতরাং একদিন আগে ঢুকাবে। স্প্রে এনভেলপ ইজ ক্রিয়েটেড বাই, এই যে এনভেলপটা তৈরি হইলো কিভাবে ক্রিয়েট হলো? অ্যাটমাইজেশন এন্ড ভেপোরাইজেশন অফ দ্য ফুয়েল। অ্যাটমাইজেশন লাগবে, ভেপোরাইজেশন। অ্যাটমাইজেশন ভালো হওয়ার জন্য তোমাকে মনে রাখতে হবে নোজেলের ছিদ্র, নোজেলের প্রেসার ইম্পর্টেন্ট, এগুলির উপর নির্ভর করে, এবং স্পিডের উপরও নির্ভর করে। স্পিড বাড়লে একরকম স্প্রে হচ্ছে, স্পিড কম হলে একরকম স্প্রে হচ্ছে। তোমার যদি প্রেসার এখানে বেশি হয় তাহলে এই এই এনভেলপটা এরকম ছড়ায় যাবে। যদি যদি মনে করো প্রেসার কম হয় তাহলে এটা ন্যারো হবে, স্প্রে হবে ন্যারো। আর যদি প্রেসার বেশি হয় স্প্রে হবে ওয়াইড। সুতরাং এটা তোমাকে বুঝতে হবে। নোজলের সাইজ, প্রেসার, কিভাবে তুমি চিন্তা করবা তোমার কম্বাসন চেম্বারটা কেমন। কম্বাসন চেম্বার এরকম হয়, এরকম হয়, তাহলে তোমাকে এরকম স্প্রে করতে হবে। যদি কম্বাসন চেম্বার লম্বা হয় তাহলে তোমাকে একটা এরকম করতে হবে। সুতরাং তোমাকে বুঝতে হবে। তোমার যদি সুইল থাকে তাহলে তুমি লম্বা করে দিলা, কেন নিয়ে নিলা। আর যদি কোনো সুইল না থাকে, কম্বাসন চেম্বার এরকম বড় ইঞ্জিন, তখন তোমাকে মাল্টি, এখানে একটা হোল দেখানো হচ্ছে, মাল্টি হোল নজল দিয়ে তোমাকে স্প্রে করতে হবে। সুতরাং এইটা এই রিকোয়ারমেন্টটা আসবে কম্বাসন চেম্বারের ডিজাইন থেকে। এটা আমাদের স্যার এখানে যে ফুয়েল চারটা ঝুঁকে ওইটা স্যার অ্যাটমসফিয়ারিক প্রেসারে সবসময় ঢুকবে না? No, আমরা যেটা ওই পিভি না সাইকেলে না না না, কোন দিক দিয়ে ঢুকি? স্যার আমরা ফুয়েল ঢুকা ইনজেক্টর দিয়া। স্যার ওই যে ডিজেলের যে স্যার ডায়াগ্রামটা দেখছিলাম স্যার, কি দেখছিলা? স্যার ডিজেলে যেটা দেখছিলাম সাকশন কম্বাসন কম্প্রেশন, ওখানে সাকশনটা সাকশনে হয়তো শুধু এয়ার, ডিজেলে তো ফুয়েল বানানো অ্যাটমসফিয়ারিক প্রেসারে এয়ার সাক করি, তারপরে এয়ারকে কম্প্রেস করে 600 ডিগ্রিতে নিই, তারপরে ফুয়েল ইনজেক্ট করি।
কি হলো বুঝে গেছে বিরাজ জি স্যার। হ্যাঁ ফুয়েল ইনজেক্ট করতে হবে হাই প্রেসার তৈরি করে নজলে ভেলোসিটি তৈরি করে স্প্রে করতে হবে। তাহলে আমাদের এনভেলপ তৈরি করার জন্য দরকার অ্যাটমাইজেশন ভেপোরাইজেশন। অ্যাটমাইজেশন মানেও তো একটা ফুয়েলেরই অ্যাটম পার্টিকেল, সুতরাং এটাকে আবার ভেপোর করতে হবে, ভেপোরাইজেশন টার্বুলেন্স অফ দ্য এয়ার, এয়ারে টার্বুলেন্স যদি না থাকে ডিফিকাল্ট। Turbulence of the air in the combustion chamber passing across the jet and stripping the fuel particles from the core. Turbulence থাকে, turbulence not necessarily এরকম, অনেক রকম হইতে পারে, অনেক রকম হইতে পারে, অনেক রকম। এই turbulence তোমাকে ফুয়েল স্প্রে থেকে কোর থেকে বের করে আনবে, এনভেলপ তৈরি করে, মিক্সিং করে। ফুয়েলের প্রপার্টি ইম্পর্টেন্ট, এখানে ফুয়েলের প্রপার্টি ইম্পর্টেন্ট এবং তোমার ইঞ্জিনের রানিং কন্ডিশন ডিজাইন ইম্পর্টেন্ট। এখানে টার্বুলেন্সটা খুব ইম্পর্টেন্ট। টার্বুলেন্স দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। কম্বাসন আগে যে টার্বুলেন্স সেটা প্রাইমারি, কম্বাসনের পরে যেটা সেটা হচ্ছে সেকেন্ডারি। কম্বাসনের পরে যেটা সেটাও ইম্পর্টেন্ট, কারণ কম্বাসন তুমি শুরু করলা, পুরো ফুয়েলটা তুমি বার্ন করো না, তাহলে ইনজেকশন হচ্ছে, এই ইনজেক্টেড ফুয়েলটাকে মিক্সিং এর জন্য টার্বুলেন্সের দরকার। এই টার্বুলেন্স যদি কম্বাসনের আগের টার্বুলেন্স থেকে আলাদা হয়, করতে পারো, বাড়াইতে পারো, ভেরি ইম্পর্টেন্ট করানো। অর্থাৎ কম্বাসনের আগে যে টার্বুলেন্স ছিল সেটা দিয়ে তুমি ফুয়েল মিক্স করলা, কম্বাসন শুরু করলা, দ্যাটস গুড। তারপরে যে ফুয়েল গুলো আসবে, কারণ আমি বললাম আগে ইনজেকশন শুরু, কম্বাসন শুরু, ইনজেকশন শেষ, কম্বাসন শেষ, তাহলে কম্বাসন চলতেছে, ইনজেকশন শেষ হলো, তাহলে এগুলিকে আবার মিশাইতে হবে, রেডি করতে হবে ফর কম্বাসন। আর ওগুলি তোমার ওয়ান্স ইগনিশন শুরু হয়ে গেল, তাহলে তো ফ্লেম হয়ে গেল, তাহলে তো তোমার আর অটো ইগনিশনের দরকার নেই। অটো হইতে পারে, কিন্তু শুরুতে যখন অটো ইগনাইট করে আগুন ধরে গেল, এই আগুন তখন বাকি মিক্সচার গুলোকে ধরা ফেলবে, কিন্তু মিক্সচারটা তৈরি হইতে হবে। তুমি তো এসআই নিয়ে যেমন এয়ার ফুয়েল মিক্সচার ঢুকাইছো, ঢুকে আবার কম্প্রেস করে রেডি করছো, এখানে তো তা না, এখানে তুমি ঢুকাচ্ছ ফুয়েল, যখন ঢুকাচ্ছ ফুয়েল ঢুকাচ্ছ, ফুয়েলের সঙ্গে এয়ার যদি মিক্স না, ফুয়েল স্প্রে করলা, একটা ফুয়েলের অংশ চলে গেল একেবারে কোনায় যে ওয়ালের সামনে পড়ে থাকে, ওখানে এয়ারই নেই, ওইটা জীবনে মান করবে না। যেই ফুয়েল ঢুকবে সঙ্গে সঙ্গে তাকে এয়ারের সঙ্গে মিক্স করাইতে হবে, ভেপোরাইজ করে মিক্স করে তখন তাকে আগুন ধরাতে হবে। সুতরাং অটো ইগনিশন না হলে, ফ্লেম যদি তাকে ধরে, সে আগুন ধরানোর জন্য তার একটা মিক্সচার তৈরি করতে হবে, কম্বার্সিবল মিক্সচার। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আরেকটা আগে ডিলে পিরিয়ড আমরা অলরেডি একটু বলে আসছি। দুই ধরনের ডিলে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা কেমিক্যাল। এই কেমিক্যাল ডিলেটা মনে করো এসআই নিয়ে যে ডিলে কথা বলছিলাম, রেডি হওয়ার পর একটা টাইম লাগে, যদি এখানে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ওই টাইমটা হচ্ছে ডিলে, কেমিক্যাল ডিলে। ফিজিক্যাল ডিলে হচ্ছে এই যে কম্বাসন মিক্সচার তৈরি হলো, টাইম বিটুইন বিগিনিং অফ ইনজেকশন, ইনজেকশনের শুরু থেকে and the attainment of chemical reaction condition, অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশন কন্ডিশন মানে ওই যে কন্ডিশনে গেলা, রেডি, আগুন ধরে যাবে, সেই অবস্থায় যাইতে সময় লাগে। ইন দিস পিরিয়ড the fuel is atomized, vaporized, mixed with air, raised in temperature, এই চারটা জিনিস ফিজিক্যাল ডিলে মুখস্থ। অ্যাটমাইজেশন, ভেপোরাইজেশন, মিক্সড উইথ এয়ার, রেজ ইন টেম্পারেচার, এর একটা বাদ দেওয়া যাবে। সব হইলো রেজ ইন টেম্পারেচার, অটো ইগনিশন টেম্পারেচারে গেল না, সেলফ ইগনিশনে 210 পৌঁছলো না, তাহলে তো হবে না, তাহলে তো অটো ইগনিট করবে। বুঝা গেল? কেমিক্যাল ডিলে পিরিয়ড, in this period reaction starts slowly and then accelerates until inflammation or ignition takes place. Accelerates, ওই যে একটা রিঅ্যাকশন হবে, accelerate কি একটা যায়। ফিজিক্যাল ডিলে প্লাস কেমিক্যাল ডিলে সমান সমান ইগনিশন ডিলে। ইগনিশন ডিলে ইন এসআই ইঞ্জিন সমান সমান কেমিক্যাল ডিলে ইন সিআই ইঞ্জিন, এটাই যে ইকুইভ্যালেন্ট হচ্ছে। কারণ
এসআই ইঞ্জিনে তো ফিজিক্যাল ডিলে ছিল না, ওই জন্য আমরা ইগনিশন ডিলে বলছি। এখানে আইসা সে ইঞ্জিনে ইগনিশন ডিলে বললেও আমাকে আলাদা করে ভাগ করতে হবে, ফিজিক্যাল কেমিক্যাল। ফিজিক্যালটা এখানে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি যদি বলো ফিজিক্যাল ডিলে মানে ইগনিশন ডিলে, কেমিক্যাল ডিলে কোথায়, ওটাও তো আছে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এটা থাক, কালকে সংক্ষেপে একটা ভিডিও দেখাবো। আর কালকে আমি ক্লাস নিব 10টা 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট পরে শুরু করবো। তোমাদের ক্লাস টেস্ট কবে দিবা বলো তো? আপনার কথা বলে জানাই দিলে মনে হয় ভালো হয়। স্যার সিলেবাস কি স্যার? হ্যাঁ